বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আমাকে এই কাজে সুযোগ দেওয়ার জন্য। আর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সকল প্রিয় শিক্ষার্থীদের যারা আমার সাথে এই ক্লাসে সংযুক্ত হয়েছে। তা আমরা বরাবরের মতো আজকেও বলে নিই যে আমাদের যেই কোর্সের উপরে আলোচনা চলছে সেটি অনার্স থার্ড ইয়ার নিউক্লিয়ার ফিজিক্স এবং এর কোর্স কোড হচ্ছে 232709। আমরা আলোচনা করতেছিলাম ডিটেক্টর নিয়ে। এই ডিটেক্টরস এর উপরে আমরা শুধু আয়নাইজেশন চেম্বার নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো দুইটা ডিটেক্টর নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে প্রপোর্শনাল কাউন্টার আর একটি হচ্ছে গাইগার-মুলার কাউন্টার বা জিএম কাউন্টার। এই দুটো কাউন্টার নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের এই যে লেখচিত্র, গত ক্লাসে আমরা এই লেখচিত্র নিয়ে আলোচনা করেছি অঞ্চল ভিত্তিক, প্রথম অঞ্চল, দ্বিতীয় অঞ্চল, তৃতীয় অঞ্চল, চতুর্থ অঞ্চল এবং পঞ্চম অঞ্চল। এখান থেকে দুইটি অঞ্চল আমাদের লাগবে আজকের যে দুই কাউন্টার নিয়ে আলোচনা করব সেই দুই কাউন্টারের জন্য। এই অঞ্চল হচ্ছে আমাদের যে দুইটা অঞ্চল নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই যে এক আর অঞ্চল 1, অঞ্চল 2 এই দুইটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আয়নাইজেশন চেম্বারের ক্ষেত্রে এই দুইটা লাগে। আর প্রপোর্শনাল কাউন্টার হচ্ছে অঞ্চল 3 আর গাইগার কাউন্টার হচ্ছে অঞ্চল 4। এখন প্রপোর্শনাল কাউন্টার বলা হয় এই কারণে যে এইখানে আমরা যদি এই অঞ্চলটা দেখি, দেখো x অক্ষ বরাবর অ্যাপ্লাইড ভোল্টেজ আর y অক্ষ বরাবর হচ্ছে নাম্বার অফ কাউন্টস। এই থার্ড যে রিজিয়ন আছে, এই থার্ড রিজিয়নে ভোল্টেজ বাড়লে সমানুপাতিক হারে কাউন্ট রেট বাড়তেছে। এবং এই অঞ্চলের ব্যাখ্যায় আমরা বলে দিয়েছিলাম যে এখানে ভোল্টেজ বাড়লে কাউন্ট রেট বাড়ে এই জন্য যে এখানে সেকেন্ডারি আয়নাইজেশন হয়, অর্থাৎ ভোল্টেজের মান যেই পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে করে ইলেকট্রন এবং পজিটিভ আয়ন যেই স্পিডের সামনের দিকে আগানোর সময় বা যেই ভেলোসিটি পায় সেই ভেলোসিটিতে অন্যান্য গ্যাস অণুর সাথে যখন তার সংঘর্ষ হয় তখন আয়নাইজেশন সংঘটিত হয়। আমরা প্রাথমিকভাবে বলেছিলাম যে গ্যাস অণুর আয়নাইজেশন শুধুমাত্র যে বিকিরণ আমি মাপতে চাই সেই বিকিরণের দ্বারা হয় প্রথম দিকে। যখন প্রথম দিকে বিকিরণ গ্যাসের মধ্যে যে ইন্টারাকশন হয় তখন আয়নাইজেশন হয়। আর এই দ্বিতীয় অঞ্চলে সবগুলা আয়ন যেগুলা গ্যাস অণুর দ্বারা হয়েছে, বিকিরণ দ্বারা হয়েছিল, সেগুলো সবগুলো কালেক্ট হয়ে গেছে। আর কোনো আয়ন বাকি নাই যেটা বিকিরণ দ্বারা হয়েছে, সেরকম কোনো আয়ন আর বাকি নাই এখানে কালেক্ট হতে। কিন্তু এইখানে যে আবার আসলো কোত্থেকে, বিকিরণ তো বাড়ে নাই। তাহলে এই যে কাউন্ট রেট বাড়ছে এটা হচ্ছে ভোল্টেজ বেশি প্রয়োগ করার ফলে যে আয়নগুলো আগে হয়েছে তাদের গতিশক্তি এমন পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে তারা চলার পথে গ্যাস অণুর সাথে যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন আয়নাইজেশন হয়। এবং এই ধরনের আয়নাইজেশনকে বলা হয় সেকেন্ডারি আয়নাইজেশন। এবং এই সেকেন্ডারি আয়নাইজেশন ভোল্টেজ যত বাড়তে থাকে সেকেন্ডারি আয়নাইজেশনও বাড়তে থাকে, ফলে কাউন্টিং রেটও বাড়ে। এই জন্য এটাকে বলা হয় সমানুপাতিক অঞ্চল। যেহেতু এটা সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, আমরা বাকি দুই অঞ্চল পরে আলোচনা করব, কারণ এই অঞ্চল দিয়ে আমাদের যে কাউন্টার তৃতীয় অঞ্চল, এই তৃতীয় অঞ্চলের উপরে ভিত্তি করে যে কাউন্টারটি আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে প্রপোর্শনাল কাউন্টার। প্রযুক্ত ভোল্টেজের নির্দিষ্ট মান অপেক্ষা বৃদ্ধি করলে আয়ন সংখ্যাও আনুপাতিক হারে বৃদ্ধি পায়। আমরা কারণ বলেছি একটি নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত এই অবস্থা চলতে থাকে, সে কারণে এই রিজিয়নকে প্রপোর্শনাল কাউন্টার বা প্রপোর্শনাল চেম্বার বলা হয়। প্রপোর্শনাল কাউন্টার মানে হচ্ছে কাউন্ট রেট ভেরিস প্রপোর্শনালি উইথ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। এই জন্য এটাকে প্রপোর্শনাল রিজিয়ন বা প্রপোর্শনাল কাউন্টার বা প্রপোর্শনাল চেম্বার বলা হয়। নেক্সট, এই অঞ্চলে প্রযুক্ত ভোল্টেজ সাফিসিয়েন্ট হওয়ার ফলে আয়নগুলোর তারণ বেগ যথেষ্ট বৃদ্ধি পায়। পজিটিভ এবং নেগেটিভ আয়ন তারা অ্যানোড এবং ক্যাথোড এবং অ্যানোডের দিকে যে চলতে থাকে, চলার পথে তাদের ভেলোসিটি বেশি বাড়ে, বৃদ্ধি পায়, কারণ তাদের উপর প্রযুক্ত বল বেড়ে গেছে। প্রাইমারি আয়নগুলোর সংঘর্ষের ফলে সেকেন্ডারি আয়ন পেয়ার উৎপন্ন হয়। বিকিরণের দ্বারা যে আয়ন হয়েছে তারা চলার পথে অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে নতুন আয়ন উৎপন্ন হয় এবং এই ধরনের আয়নকে বলা হয় সেকেন্ডারি আয়ন পেয়ার। এবং অ্যানোড দ্বারা
কালেক্টেড চার্জের সংখ্যা ও বৃদ্ধি পায়, অ্যানোডের মধ্যে যে ইলেকট্রন যায় সেই সংখ্যা বৃদ্ধি পায়। প্রপোর্শনাল চেম্বার রিজিয়নে কাউন্ট করার মাধ্যমে ডিটেক্টেড রেডিয়েশন আলফা, বিটা নাকি গামা তা আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ এই রিজিয়নে কাউন্ট রেটের উপরে বেস করে বলা যায় যে এই গ্যাস চেম্বারে যে বিকিরণটি প্রবেশ করলো সেটি আলফা নাকি বিটা নাকি গামা, মানে এখানে আমরা বলতে পারি। নেক্সট দেখো এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে, একটু ইংরেজিতে লেখা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এগুলো কিন্তু ইংরেজিতেই লেখা থাকে, তো আমরা বাংলাই বলি, কিন্তু এখানে কিছু ইংলিশ চলে আসতেছে। The gas field counter of applied voltage region for which count rate is proportional to the applied voltage is known as a proportional counter. Proportional counter হচ্ছে সেই রিজিয়ন যে রিজিয়নে count rate proportional to the applied voltage. The proportional counter is a type, এমন একটা মানে প্রকার of gases ionization detector device used to count particles of ionizing radiation. মানে এটা দ্বারা ionizing radiation কে ডিটেক্ট করা হয়, এই কথাটা এখানে বলা হয়েছে। একই ফিচার মানে একটা প্রধান বৈশিষ্ট্য is its ability to measure the energy of incident radiation. মানে প্রপোর্শনাল কাউন্টারের সাহায্যে যে বিকিরণ এসে পড়লো তার শক্তি পরিমাপ করা যায়, and it is widely used where discrimination between radiation types is required. এবং এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেখানে আলফা, বিটা, গামা এগুলোকে আলাদা করে চিহ্নিত করতে হয় সেই সকল ক্ষেত্রে। ডিসক্রিমিনেশন মানে পার্থক্য, বিটুইন রেডিয়েশন টাইপ মানে ডিকে মোড ইজ রিকোয়ার্ড, মানে রেডিয়েশন টাইপ মানে এটা কি আলফা নাকি বিটা নাকি গামা। সার্চেস বিটুইন আলফা এন্ড বেটা পার্টিকেলস, এখানে দুটো एग्जांपल দেওয়া আছে। A proportional counter uses a combination of the mechanism of Geiger-Müller tube and an ionization chamber and operates in an intermediate voltage region between this. মানে এটা হচ্ছে এমন একটা ভোল্টেজে চালানো হয় বা অপারেট করা হয় যেটা আয়নাইজেশন চেম্বার থেকে বেশি কিন্তু গাইগার টিউব থেকে কম। এই ভোল্টেজে এটা অ্যাক্টিভ থাকে বেশি বা এই ভোল্টেজে এটাকে অপারেট করা হয়ে থাকে। Proportional counter are operated at an electric field strength 10 to the power 6 volt per meter. তোমাদের মনে আছে নিশ্চয়ই গত ক্লাসে আমরা যে আয়নাইজেশন চেম্বার পড়ছিলাম সেখানে যে ভোল্টেজের স্ট্রেংথ দেওয়া ছিল সেটা ছিল 10 to the power 4 ভোল্ট পার মিটার। আর এই প্রপোর্শনাল কাউন্টারের জন্য দরকার হয় ফিল্ড স্ট্রেংথ বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা 10 to the power 6 ভোল্ট পার মিটার ফর গ্যাসেস এট এসটিপি পজিটিভ ব্যালেন্সেস, মানে স্ট্যান্ডার্ড প্রেসারে যেটা হয়। অ্যাপ্লিকেশনস মানে এটার প্রয়োগ কোথায় কোথায় হয়, আমরা এটার প্রসিডিউর বললাম না, প্রসিডিউর আর গ্যাসের প্রসিডিউর সেম। অ্যাপ্লিকেশনস বা প্রয়োগ হচ্ছে লো এনার্জি এক্স রেডিয়েশনস, কম শক্তির এক্স রে নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। নিউট্রন ডিটেকশন, বিকিরণটি কি নিউট্রন নাকি অন্য কিছু, বা নিউট্রন ডিটেকশনের জন্য এটা বেশি ব্যবহার হয়ে থাকে। তৃতীয়ত স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রো বা স্পেকট্রাম, এই শব্দগুলি আমরা বলেছি আগে যে স্পেকট্রাম মানে হচ্ছে কাছাকাছি ওয়েভলেন্থের সারি বা পাশাপাশি যদি রাখা হয়, এবং এটা করতে পারে যে সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপি যে পদ্ধতি সেই পদ্ধতিটা, আর যে পারে সেটা হলো স্পেকট্রোমিটার। তার মানে এখানে আমরা আগে বলেছি যে প্রপোর্শনাল কাউন্টার ডিসক্রিমিনেট করে আলফা এবং বিটার মাধ্যমে, তো আলফা বিটার এনার্জি যেহেতু বেশি পার্থক্য বিশিষ্ট বিকিরণ সে, এবং যেহেতু তাদের মধ্যে আলাদা করতে পারে সেজন্য এটাকে স্পেকট্রোস্কোপি বলা হয়ে থাকে। নেক্সট এখন প্রপোর্শনাল কাউন্টারের আরো কথা আছে। গ্যাস মলিকুলস, এখানে প্রসিডিউর বা এখানে এই কর্মপদ্ধতিতে একটু আলোচনা হয়েছে। Gas molecules get ionized when energetic charged particles propagated through the gas. যখন এনার্জেটিক চার্জ পার্টিকেলস গ্যাসের ভিতর দিয়ে গমন করে তখন গ্যাস মলিকুলস গুলো আয়োনাইজড হয়। সিলিন্ড্রিক্যাল টিউব, দেখো এখানে কনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা কিন্তু কমন আয়োনাইজেশন চেম্বারের কমন কনস্ট্রাকশন আর প্রপোর্শনাল কাউন্টারের কমন কনস্ট্রাকশন সেম, একই জিনিস। একটা টিউব থাকবে, টিউবের দেওয়াল ক্যাথোড থাকবে এবং টিউবের মাঝখানে একটা সরু ধাতব পদার্থ থাকবে যেটা অ্যানোড হিসেবে কাজ করবে, এই কথাগুলি বলা হয়েছে। কন্টেনিং এ মিক্সচার অফ মিথেন এন্ড আর্গন, মানে যেই গ্যাসটা ভিতরে দেওয়া হয় সেই গ্যাসের নাম হচ্ছে মিথেন এবং আর্গনের মিক্সচার। এ ফাইন টাংস্টেন ওয়্যার ফিক্সড অ্যালং দ্য এক্সিস অফ দ্য টিউব, এই যে মাঝখানের যে তারটা ব্যবহার করা হয় সেটা টাংস্টেন তার,
টাংস্টেন তার হলো আমাদের বৈদ্যুতিক বাল্বের ভিতরে যে তারটা থাকে সেটা হচ্ছে টাংস্টেন তার। মানে আর বাইরে একটা অ্যাম্পলিফায়ার এবং ডিসক্রিমিনেটর, একটা অ্যাম্পলিফায়ার সার্কিট থাকে যেটা আমরা বলছি যে ছোট সিগন্যালকে বড় সিগন্যালে রূপান্তর করতে পারে। আর ডিসক্রিমিনেটর মানে হচ্ছে পার্থক্য করতে পারে। যখন আলফা পার্টিকেল এসে যখন ইনসিডেন্ট হবে তখন এক জায়গায় লাইট জ্বলবে, আর বেটা পার্টিকেল ইনসিডেন্ট হলে অন্য জায়গায় লাইট জ্বলবে। দ্যাট ইজ ইটস এ ডিসক্রিমিনেটর, যেটা তোমাকে বলে দিবে যে এখন এইখানে যে বিকিরণ এসে পড়লো সেই বিকিরণটি কোন প্রকৃতির। Working principle: when an electric charged particle enters the cylindrical tube, it ionizes the gas molecule colliding with the particles, মানে ওদের সাথে সংঘর্ষ হয়। The ions so produced, the ion গুলো তৈরি হলো, get accelerated, ত্বরান্বিত হবে due to high potential difference, উচ্চ বিভব পার্থক্য between electrodes, মানে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যেহেতু উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা আছে সেই জন্য নেগেটিভ আয়ন গুলো অ্যানোডের দিকে চলবে, মানে কি তার বেগ বাড়তে থাকবে, যত কাছে যাবে তত আকর্ষণ বাড়বে, ফলে তার বেগ বৃদ্ধি পাবে, এই জন্য বলা হয়েছে অ্যাক্সেলারেটেড। আর ইলেকট্রন যে অ্যানোডের দিকে যাবে সেক্ষেত্রেও তার বেগ বৃদ্ধি পাবে, and that's why the word accelerated is used here. ত্বরান্বিত হবে মানে ত্বরিত হবে, বেগের মান বৃদ্ধি পেতে থাকবে। Between the case further ionization of gas molecules, এবং তারা এমন বেগে যাবে যে তাদের গতিশক্তি, যেহেতু বেগ আছে ভর আছে সেজন্য গতিশক্তি থাকবে হাফ এমভি স্কয়ার, এবং এটি যতই ইলেকট্রোডের নিকটবর্তী হবে তখন তার বেগের মান বাড়বে, দ্যাট ইজ কাইনেটিক এনার্জিও বাড়বে, ফলে অন্য গ্যাস মলিকুলের সাথে সংঘর্ষে আয়নাইজেশন হবে। The total number of ion pairs created by a single primary ion is called multiplication factor of the gas. কথার অর্থ হচ্ছে যে একটা সিঙ্গেল আয়োনাইজিং পার্টিকেল প্রাইমারি, টোটাল নাম্বার অফ আয়ন পেয়ার ক্রিয়েটেড বাই এ সিঙ্গেল প্রাইমারি আয়ন। প্রাইমারি আয়ন মানে হচ্ছে বিকিরণ এসে পড়ার পরে যে আয়নটা হচ্ছে দ্যাট ইজ দ্য প্রাইমারি আয়ন। একটু অ্যাটেনশন দাও, বিকিরণ এসে পড়ার পরে যে আয়নটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি আয়ন। এখন প্রাইমারি আয়ন পজিটিভ অথবা নেগেটিভ দুই ধরনেরই হয়। এই প্রাইমারি আয়ন অ্যানোড এবং ক্যাথোড পর্যন্ত যেতে যেতে আরো যে কয়টা আয়ন সে তৈরি করে, মনে করো আরো 10টা তৈরি করতে পারলো তারা সেকেন্ডারি আয়ন প্রাইমারি আয়ন দ্বারা, তাহলে তার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হবে 10, অর্থাৎ সে যে কয়টা সেকেন্ডারি আয়ন তৈরি করতে পারে সেই কয়টা হলো তার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। The charge accumulated on the electrodes give rise to an electric pulse that is fed to the discriminator, that is cut off low voltage undesired noise pulse. অর্থাৎ এখান থেকে চার্জ অ্যানোড এবং ক্যাথোডে যাওয়ার পরে যে কারেন্ট পাওয়া যাবে বা যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা আউটার সার্কিটে ধরা পড়বে, এবং এখানে একটা মিনিমাম লেভেলের উপরে গেলেই ধরা পড়বে, মিনিমাম লেভেলের নিচে থাকলে আর ধরা পড়বে না। কাট অফ বলা হয় এটাকে, কারণ বলা হবে যে ওগুলা নয়েজ, মানে ওগুলা হয়তো এমনি বিকিরণ আসছে, এগুলা তেজস্ক্রিয়তা না থাকলেও এটা এই ধরনের একটু পার্ট পাওয়া যায়। প্লেটো রিজিয়ন, এটা আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। The range of voltage within which the counting rate remains constant is called Plateau region বা মালভূমি, that is the Plateau region। এটা হচ্ছে আয়নাইজেশন। প্রথমে যেটা বলা হয়েছিল যে ভোল্টেজ বাড়লে চার্জ কালেকশন বাড়ে, বৃদ্ধি পায়, পরে একটা জায়গায় যায় সেকেন্ড অঞ্চল, যেটা আর কি দ্বিতীয় অঞ্চল, যেখানে আমরা বলছি ভোল্টেজ বাড়লেও আর কাউন্ট রেট বাড়ে না, কারণ হচ্ছে all the charges created by the radioactive particles are collected, সবগুলো আয়ন কালেক্ট হয়ে গেছে, এখন আর ভোল্টেজ বাড়লে কালেক্ট হবে কোত্থেকে, কিছু অংশ কালেক্ট হয় না, পরে আবার সেকেন্ডারি রিজিয়নে আয়নাইজেশন যখন শুরু হয় তখন আবার বাড়তে থাকে। এই অংশটাকে বলা হয় প্লেটো রিজিয়ন বা মালভূমি অঞ্চল। মানে এই মালভূমি অঞ্চল এটা জিওগ্রাফিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, মানে মাঝখানে সমতল ভূমিকে বলা হয়, দুই পাহাড়ের মাঝখানে যদি সমতল ভূমি থাকে মালভূমি বলা হয়। এইখানে এই এরিয়াটা হচ্ছে সমতল, সেই জন্য এটাকে প্লেটিও রিজিয়ন বলা হয়, অর্থাৎ যেখানে ভোল্টেজ বাড়ালাম কিন্তু কাউন্ট রেট পেলাম না, that region is known as Plateau region. Gas multiplication and avalanches in the proportional detector, এই যে একসাথে যায় জমা হয়, avalanches মানে হচ্ছে অনেকগুলো জমা হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে ধনাত্মক আয়ন আমরা জানি অনেক ভারী, কারণ ধনাত্মক আর ঋণাত্মকের যে পরিচয় আমরা আগের ক্লাসে দিয়েছি সেখানে আমরা বলেছিলাম what is ionization. Ionization means removal of an electron from the atomic shell, মানে অ্যাটমের যে কক্ষপথ থাকে সেই কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে নিলে এটাকে আয়নাইজেশন বলা হয়। সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আয়ন আর পুরো পরমাণুটি হচ্ছে পজিটিভ আয়ন। কেউ মনে রাখো তো, পুরো পজিটিভের মধ্যে কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন আছে, আর ইলেকট্রন আছে কতগুলো, এটা অনেক ভারী দেন দা নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন থেকে এটা অনেক ভারী।
তো ভারী জিনিসের ভেলোসিটি কম হবে, স্লো হবে, ভারী জিনিস তো চলতে একটু বেশি স্পিড কম থাকবে। আর ইলেকট্রন পাতলা, সে এনোডে চলে যাবে ঠাস করে, খুব অল্প সময় ইট ক্যান মুভ টুয়ার্ডস দ্য এনোড, সে তার গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু ভারী যে ধনাত্মক থাকলো, সে কেথুডে যাইতে যেহেতু সে ভারী, তার সময় লাগবে বেশি, এবং যেহেতু যাইতে পারতেছে না ভারী আস্তে আস্তে, সেজন্য সেগুলা এনোডের চারদিকে একটা ঘন অঞ্চল হয়ে জমা হয়ে যাবে, কারণ তারা যাইতে পারতেছে না, ধীরে ধীরে যাইতেছে। তাহলে এই যে জমা হয়ে গেল, এই জমা হয়ে গেলে যাওয়ার যে অংশটা যেখানে জমা হয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাভালান্সেস। এখন এখানে আমরা পরবর্তী সময়ে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, তখন আমরা আর একটু ডিটেলে বলবো আর কি। তো properties of proportional counter can be applied to situations in which the number of ion pairs generated by the radiation is too small to permit satisfactory operation in pulse type ion chambers। মানে কোথায় ব্যবহার করতে হবে, যেখানে বিকিরণ দ্বারা উৎপন্ন চার্জের পরিমাণ খুবই কম, সেই ক্ষেত্রে প্রপোর্শনাল কাউন্টার দরকার, কারণ প্রপোর্শনাল কাউন্টারে বিকিরণের দ্বারা যে চার্জ হয় সেটাই না সেকেন্ডারি আয়ন এখানে উৎপন্ন। যদি দেখা যায় যে বিকিরণ এসে পড়ার পরে যে পরিমাণ চার্জ হলো সেটা কাউন্ট করা যাচ্ছে না, অল্প, সেই ক্ষেত্রে we need to use the proportional counters, কারণ এখানে সেকেন্ডারি আয়নাইজেশন a little higher sensitivity than the ionization chamber, ionization chamber এর চেয়ে এটার সেন্সিটিভিটি কিছুটা বেশি, used for particles and low energy photons, এই যে বললাম used for particles and low energy photon, মানে কম শক্তির বিকিরণ এসব করলেও এটা ব্যবহার করা যায়, কারণ আমরা শুধু বিকিরণ জনিত আয়ন কালেক্ট করে পার্ট দেয় না, এখানে সেকেন্ডারি আয়নাইজেশন দ্বারা করা হয়, সেজন্য লো এনার্জি ফোটনের ক্ষেত্রে আমরা এটার ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। এনিওয়ে, তাহলে আমরা এখন চলে যাব জিএম কাউন্টার বা গাইগার মুলার কাউন্টারে। এই অঞ্চলের যারা আছো, রুমানা, ইউসা, এই পেজে শুধু তোমাকেই দেখা যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে। মিজানুর রহমান, এই যে মেইল স্টুডেন্ট, কিন্তু সে ক্যামেরা খুলছে না। কাউসার তালুকদার, নুসরাত ফারহান প্রতিদিনই থাকে, সুইটি প্রতিদিনই থাকে, কিন্তু ক্যামেরা ওপেন করতে পারে না। আমাদের আর ক্লাস নাই, দেখতে দেখতে আমাদের 11টি ক্লাস হয়ে গেছে, আমাদের আর 4টি ক্লাস আছে। আমাদের টার্গেট হচ্ছে উইদিন 15 ক্লাসেস উইল কমপ্লিট দ্য কোর্স, সেই লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আশা করি বাকি ক্লাসগুলোতে আমরা ঠিকঠাক মতো কোর্সটি সমাপ্ত করতে পারবো। এখন কতটুকু তুমি শিখলা, কতটুকু তোমাকে বুঝাইতে পারলাম, সেটা তো তোমার উপর নির্ভর করবে। আমি তো একটুখানি বলবো, পরে তোমাকে আর বিস্তারিত পড়তে হবে। শেখার জন্য, জানার জন্য পড়ার কোনো বিকল্প নাই। এনিওয়ে, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে গাইগার মুলার কাউন্টার। এটা তোমাকে অনেক ভাই ভাই জিজ্ঞেস করবে, আমাদের একটা গাইগার মুলার কাউন্টার 2টা না 3টা আছে আমাদের ল্যাবরেটরিতে, ভালো মানের আছে। এখন তোমরা তো এইটা পারবো না, থার্ড ইয়ারে এটা নাই, এটা ফোর্থ ইয়ারে না, মাস্টার্সে যাওয়ার পরে তোমরা পাবা এটা। গ্যাস molecules get ionized when energetic charged particles propagated through the gas, এই লাইন আগেও পড়েছি। The electrons produced by ionization, if accelerated by a high potential, can cause further ionization of gas molecules, thereby generating a large number of more electrons। কথা এগুলো আগেও বলছি, যে এই কথার অর্থ হচ্ছে যে আয়োনাইজেশনের ফলে যে ইলেকট্রন হলো, সেই ইলেকট্রন আরো অনেক ইলেকট্রন তৈরি করে নতুন নতুন আয়োনাইজেশনের মাধ্যমে। নেক্সট হচ্ছে চতুর্থ অঞ্চল, যে অঞ্চল আমরা আগে বলেছিলাম যে চতুর্থ অঞ্চলটা হচ্ছে গাইগার মুলার অঞ্চল। এই অঞ্চল সম্পর্কে আমরা আবার একটু রিভিউ করি। আমরা চতুর্থ অঞ্চল সম্পর্কে আগেও বলেছি, এই অঞ্চল একটি নির্দিষ্ট ভোল্টেজ সীমা পর্যন্ত বিস্তৃত, প্রত্যেকটা অঞ্চলই নির্দিষ্ট ভোল্টেজ সীমা পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের চার্জ কালেকশন প্রযুক্ত ভোল্টেজের উপর নির্ভর করে না, কারণ চতুর্থ অঞ্চলের যে ফিগার আমরা দেখাচ্ছিলাম, সেখানে দেখাচ্ছিলাম যে এটা অলমোস্ট ফ্ল্যাট, ভোল্টেজ বাড়ে কিন্তু চার্জ কালেকশন বাড়বে না, কারণ সেকেন্ডারি আয়নাইজেশন শেষ। এবং একটি নির্দিষ্ট ভোল্টেজ সীমা পর্যন্ত V1 to V2 ভোল্টেজ পরিবর্তন হলেও গণনার তেমন কোনো পরিবর্তন হয় না। 4 নম্বর অঞ্চল তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে ফ্ল্যাট ছিল। আর একটা অঞ্চল ফ্ল্যাট ছিল, সেটা হচ্ছে 2 নম্বর অঞ্চল। বিকিরণের এই চিত্র হতে আলফা বিটা নাকি গামা বিকিরণ তা বলা যায় না, কারণ এখানে কিছু চেঞ্জই হচ্ছে না, তাহলে কিভাবে বলবা? এই অঞ্চলকে গাইগার মুলার রিজিয়ন বলা হয়। এই যে অঞ্চল, ফোর্থ অঞ্চল, যেখানে কাউন্ট রেট বিকিরণের অ্যাপ্লাইড ভোল্টেজের উপর নির্ভর করে না, that region is known as the Geiger Muller regions. Counter definition আছে, when the electric field strength across the proportional counter is increased, বাড়ায় ফেলা হয় more than 10 to the power 6 volt per meter। আমরা বলেছিলাম যে আয়নাইজেশন চেম্বারে থাকে 10 to the power 4,
proportional counter voltage per meter range is equal to 10 to the power 6 meter, কিন্তু এখানে বলা হয়েছে যে if it increase more than 10 to the power 6 volt per meter, then the device enters a GM region of operation. মানে এই ভোল্টেজ পার হয়ে যদি আরেকটু বাড়ায় অ্যাপ্লাইড ভোল্টেজ, তখন যে রিজিয়নটা সেটাকে বলা হয় হচ্ছে GM region বা গাইগার-মুলার region. GM counter is a gas ionization device in which আমার এটা তো অবশ্যই গ্যাস আয়োনাইজেশন চেম্বার। The ionization effect creates a response which can be converted to an electrical output. এইসব কথা আগে আমরা বলেছি। It is a gas field detector designed for maximum gas amplification effect. নেক্সট দেখো এখানে দেওয়া আছে GM টিউব স্ট্রাকচার, এই যে এখানে দেওয়া আছে ফিগারটা আমার, এই যে হোয়াইট কালার বলে আমরা এটা বলতে ইটস এ কনস্ট্রাকশন গ্যাস টিউব। দেখো কপার টিউব ভিতরে আছে, তারপরে টাংস্টেন ওয়্যার, এই যে এনোড যেটা আছে টাংস্টেন ওয়্যার, আর কাউন্টার এখানে, আবার এখানে আছে অ্যাম্পলিফায়ার। এই যে পার্টিকেলস মানে যে পার্টিকেল গুলা আমরা শনাক্ত করতে চাই, দিস ইজ দ্য উইন্ডো, থ্রু দ্যাট উইন্ডো অল দ্য রেডিওঅ্যাক্টিভ decays are entering through the window to the gas chamber. এখন দেখো কনস্ট্রাকশন কি, কত মিনিট সময় হয়েছে না দিয়ে একটু খেয়াল করে দেখো তো, আমার পরে আবার সিগন্যাল দিয়ে দিয়ে পরে একটা তাড়াহুড়ো করা লাগে। প্রথম দিকে স্টার্ট করতে আমাদের একটু সময় লেগে যায়, আমাদেরকে 40 মিনিটের সময় দেয়। আমি শুনেছি এখন নাকি টাইম আনলিমিটেড হয়ে গেছে, তো এই অফার এখন আমি ব্যবহার করতে পারি না। এনিওয়ে, it consists of hollow cylindrical tube of length about 15 to 50 centimeter and is made of copper called GM tube. দেখো এখানে বলা আছে যে এটা একটা সিলিন্ডার আকৃতির টিউব যার দৈর্ঘ্য 15 থেকে 50 সেন্টিমিটার এবং এটা কপারের সিলিন্ডার তৈরি পদার্থ। The GM tube is filled with some inert gas, নিষ্ক্রিয় গ্যাস, generally argon, at a pressure of কত চাপে 10 centimeter of mercury when 10% vapors of ethyl alcohol, মানে এখানে 10% ইথাইল অ্যালকোহলের ব্যাপার দেওয়া হয়, আর চাপটা হয় হলো 10 সেন্টিমিটার মার্কারি, 10 সেন্টিমিটার পারদ চাপ, মানে চাপ অনেক কম। দেখো GM tube is enclosed in a partial evacuated glass tube, এই যে ভিতরে যে GM টিউবটা আছে সেটা আবার বাইরে দিয়ে একটা কাচের টিউব দ্বারা এটা আটকায় বা বন্ধ করে রাখা হয়েছে। A tungsten wire is about 0.5 millimeter of diameter, যে টাংস্টেন তারটা ব্যবহার করা হয়েছে সেটার ব্যাস হচ্ছে 0.5 millimeter, is fixed along the axis of GM tube, এটা মাঝখান দিয়ে এটা, but insulated from the tube, কিন্তু এই টিউব থেকে আলাদা, টিউবের সাথে কোনো কানেকশন নাই। কিন্তু কানেকশন থাকলে হবে না, তাহলে তো এনোড ক্যাথোড একসাথে মিশে গেলে তো সার্কিট কমপ্লিট হয়ে গেলে যে আউটার সার্কিটের যে ভোল্টেজ দিলাম সেটা দিয়ে তো কারেন্ট এমনি প্রবাহিত হতে শুরু করবে। দ্যাটস ওয়াই এটা আমাদেরকে ইনসুলেট করে রাখতে হবে। The tungsten wire is connected to the positive terminal and metallic GM tube to the negative terminal. Tungsten ওয়্যারটা পজিটিভ এর সাথে যুক্ত করতে হয়, করলেই তো এটা এনোড হবে, আর এই যে মেটাল যেটা আমরা ব্যবহার করছি সেটা কানেক্ট করতে হবে নেগেটিভ টার্মিনালের সাথে, ফলে এটা হবে হচ্ছে এনোড। নেগেটিভ টার্মিনাল অ্যাবাউট ভোল্টেজ দেখো প্রায় 1000 ভোল্ট এখানে অ্যাপ্লাই করার কথা বলে। A thin window, এই যে এটা পাতলা একটা জানালা, generally made of mica, is provided on one side of the tube. এক পাশে থাকবে, দুই পাশে থাকবে না, একটা সাইডে থাকবে, যে এই পাশ দিয়ে তার তো বের হবে না, আর আরেকটা সাইড দিয়ে তার বের হয়েছে, এই যে এনোড ঢোকানো হয়েছে, একটা সাইডে উইন্ডো থাকবে, one side of the tube for entrance of particles to be detected, মানে যে কোণা আমরা ডিটেক্ট করতে চাই বা গুনতে চাই সেটাকে এই দিক দিয়ে ঢোকার রাস্তা করে দিতে হবে, one side। এই হলো তার ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন আসো এই যে এখানে অনেকগুলো আছে, ডেট টাইম আছে, রিজলভিং টাইম আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। During the working of GM counter, the heavier positive ions, এই কথা বলেছি, ভারী পজিটিভ আয়ন take enough time to reach the surface of the cathode tube. এটার ভিতরে যে ধনাত্মক হয়েছে তারা তো ক্যাথোডে যাবে, আর ক্যাথোডটা হচ্ছে টিউবের সারফেস বা টিউবের পৃষ্ঠ। ক্যাথোড টিউব যেতে it takes enough time, একটু সময় বেশি লাগে, until all the positive ions have reached the surface of the cathode tube, যতক্ষণ না পর্যন্ত বিকিরণ ঢোকার পরে যে ধনাত্মক আয়ন তৈরি হলো, সকল ধনাত্মক আয়ন ক্যাথোডের টিউবে গেল,
the next particle is not detected. মানে একটা পার্টিকেল ঢোকার পরে যে পজিটিভ আয়ন তৈরি হলো আয়নাইজেশনের ফলে, এই সকল পজিটিভ আয়ন যতক্ষণ না পর্যন্ত ক্যাথোডে যে শেষ হবে ততক্ষণ পর্যন্ত আরেকটা বিকিরণ কণা ভিতরে ঢুকলে যদি আয়নাইজেশন করে, তাহলে এই কাউন্টার পরেরটা ডিটেক্ট করতে পারবে না, কারণ হচ্ছে আগের গুলাই তো সে কাউন্ট করে শেষ করতে পারেনি। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা, মনে হয় জানি না। প্রথম একটি কণা আলফা কণা ঢুকলো, ঢোকার পরে যে কয়টা পজিটিভ হলো সেই কয়টা পজিটিভ কালেক্ট করতে যে সময় লাগে সেই সময়ের মধ্যেই যদি এই যে আমাদের চলে আসছে সিগন্যাল যে আই হ্যাভ দ্য রিমেনিং 10 মিনিটস, এটা বলা আছে আসছে, সেই সময়ের মধ্যেই যদি অন্য কোনো কণা এসে পড়ে তাহলে সে ডিটেক্ট করতে পারে না, সবগুলো আগে কালেক্ট করতে হবে। তাহলে এই সবগুলা কালেক্ট করতে যে সময় লাগে, the time interval for which GM counter is completely insensitive, মানে insensitive মানে সে সেন্সিটিভ নয় to the incoming particles, মানে পরের যে আসবে তার উপরে তার কোনো সেন্সর কাজ করতেছে না, is called dead time of the GM counter। আরেকটু সোজা করে বললে, যেই সময় লাগে সবগুলা ধনাত্মক আয়ন কালেক্ট করতে বা সংগ্রহ করতে, সেই সময়ের মধ্যে অন্য কোনো কণা এসে পড়লে সে সংগ্রহ করতে পারে না বা তার অস্তিত্বকে সে জানান দিতে পারে না। এই যে সময়, যত সময় পর্যন্ত সে সংবেদনশীল নয় দ্বিতীয় কোনো কণা, অর্থাৎ এই যে সময়, যেই সময় লাগে তার সবগুলা ধনাত্মক আয়ন একটি কণার জন্য হয়েছে সংগ্রহ করতে, এই সময়কে বলা হয় হচ্ছে dead time of the GM counter, generally of the order of a few hundred microseconds, মানে মাইক্রোসেকেন্ডস। মাইক্রো বুঝো তো, মাইক্রো মানে হচ্ছে 10 to the power -3 হলো মিলি, -6 হলো মাইক্রো, আর -9 হলো ন্যানো। মাইক্রো মানে হলো 10 to the power -6, মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ, কয়েক মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ 1 সেকেন্ডের, এত সময় সে অন্য কোনো আয়নের অস্তিত্ব বলতে পারে না। এই সময়কে বলা হয় হচ্ছে ডেড টাইম। কোয়েঞ্চিং অফ GM টিউব, এটা ভালো করে শোনো, আগে কোয়েঞ্চিং ভালো করতে পারি নাই, বলো অত ডিটেইলে বলি নাই। এখন এই যে কোয়েঞ্চিং অফ GM টিউবের কোয়েঞ্চিং, আমরা একটু পেজ বদলাই, এখানে সবাই আছে সেই জন্য ঘুরে ফিরে এইখানেই আমি এসে একটু বেশি সময় রাখি, অন্যদিকে তো কাউকে পাচ্ছি না, আছে সবাই কিন্তু কেউ দেখা দিচ্ছে না, কেন যে দেখা দিচ্ছে না আমরা বুঝছি না। তো এমন একটা ক্লাস অন্তত হোক যেখানে সবাই দেখা দিবে, সে তোমরা ঠিক করো আর কি, যে এমন একটা ক্লাস যেদিন সবাই কেই দেখতে পাবো, যেই ক্লাসে সবাইকে দেখতে পাবো। জাস্ট অন দ্য কম্পিটিশন অফ ডেড টাইম, মানে ডেড টাইমের পরবর্তী সময়, যা ডেড টাইমটা শেষ হলো, মানে কম্পিটিশন মানে শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে, অফ GM টাও টিউব, the slow moving positive ions reach the surface of the cathode tube and get discharged there, মানে এই ধনাত্মক চার্জগুলা ক্যাথোডের মধ্যে যে পড়লো, পড়ার পরে ক্যাথোডে যেহেতু এটা ধনাত্মক ওটা ঋণাত্মক, ওখানে যা পড়া মানে কি সে ডিসচার্জ হয়ে গেছে, মানে ধনাত্মক আর ধনাত্মক নাই, ঋণাত্মকের সাথে মিশে নিউট্রাল হয়ে গেছে, and that procedure is known as the discharging procedure। তাহলে ধনাত্মক যা পড়লো এবং ডিসচার্জ হলো, as a result a current pulse, মানে পজিটিভ আর নেগেটিভ যেহেতু মিলস, কারেন্ট পালস is again generated, মানে আবার একটা কারেন্ট পালস পাওয়া যাবে, that gives an indication as if another particle has entered the GM tube, which is not the case in reality। এখন ব্যাপারটা পরিষ্কার করে বলি, যখন একটা কণা, একটু মনোযোগ, যখন একটি কণা মানে টিউবের ভিতরে ঢুকলো, তখন যে আয়ন তৈরি করলো, সেই আয়নের দ্বারা যে কারেন্ট পাওয়া গেল সেটা তো একবার হয়েছে, সেটা একবার কিন্তু তাকে যাচাই করা হয়েছে, নেগেটিভ আয়ন চলে গেছে ক্যাথোডে, অ্যানোডে যাওয়ার পরে বোঝা গেছে যে হ্যাঁ একটা কণা এসে পড়ছে। এরপরে আবার পড়লো কি, এই ধনাত্মক আয়নগুলো আস্তে 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 আবার ক্যাথোডে যায় পড়লো, যখন সবগুলো যায় পড়লো তখন সে ডিসচার্জ হলো, ডিসচার্জ হওয়ার সাথে সাথে এখানে আবার একটা কারেন্ট পাওয়া যাবে। তাহলে আবার একটা কারেন্ট পাইলে মনে হবে যেন প্রথম যেরকম একটা কণা আইসা টিউবের ভিতরে পড়ছিল, মনে হবে যেন আর একটা কণা আইসা পড়ছে, আসলে এটা আর একটা কণা না, ওই প্রথম যে কণা আইসা পড়ছিল সেটাই হচ্ছে দ্বিতীয়বার আবার একটা কারেন্ট পালস পাওয়া যাবে, এই কথাটা বলা হয়েছে, হুইচ ইজ নট দ্য কেস ইন দ্য, মনে হবে যেন প্রথমবার যেটা আইসা পড়ছিল সেটার মতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। Thus a single particle is counted twice, মানে একটা কণাকেই কাউন্টার দুইবার গুনবে,
একবার হলো ইলেকট্রন যায় যখন অ্যানোডে পড়বে তখন, আর একবার হলো ধনাত্মক চার্জগুলো যায় যখন ক্যাথোডে পড়বে তখন। once at the starting and the other at the end of the dead time interval। একটা হলো ডেড টাইম শুরু হওয়ার শুরুতে যখন নেগেটিভটা চলে গেছে কিন্তু পজিটিভ গুলো যাওয়া শুরু করে নাই, আর ডেড টাইমের শেষে হলো পজিটিভটা চলে গেছে তখন। It is desirable that the positive ion sheet মানে একটা পর্দা formed around the anode wire must be eliminated before it reaches the cathode tube। মানে মনে হবে যেন অ্যানোড যে টাংস্টেন তার দিছি তার চারপাশে ধনাত্মক আয়নের একটা পর্দা বা একটা ধোঁয়া বা কুয়াশার মতো একটা অংশ এখানে জড়ো হয়ে গেছে, তারা ক্যাথোডে যাইতে পারতেছে না তাদের স্লো মুভমেন্টের জন্য। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে অবশ্যই শেষ করতে হবে, যদি শেষ না করতে পারি তাহলে পরবর্তী কণা ঢুকলেও সেটা আইডেন্টিফাই করা যাবে না। দেখি আমরা পরে কি আছে। দ্য প্রসেস অফ এলিমিনেটিং আনডিজায়ার্ড পজিটিভ আয়নস sheet around the central anode wire in GM tube is called quenching। quenching মানে হচ্ছে এই যে পর্দা তৈরি হলো, এখানে ধনাত্মক চার্জের যে মেঘ বা ক্লাউড জমা হলো এটাকে শেষ করার যে পদ্ধতি বা এটাকে সমাপ্ত করার বা যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে quenching পদ্ধতি। এখন এই quenching তাহলে কিভাবে করা যায়? যে এত ধনাত্মক আয়ন এখানে জমা হয়ে আছে তাহলে তো পরের কণা শনাক্ত করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের ডিভাইস এটার কি বলে সেন্সিটিভিটি খুব কম হবে, সেই জন্য কুইন্সিং মেথড হয়েছে। দেখো সেলফ কুইন্সিং মেথড, আর শর্টকাট করতে হচ্ছে সাম হ্যালোজেন গ্যাস। হ্যালোজেন গ্যাস আছে, হ্যালোজেন গ্যাস হলো তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে হ্যালোজেন। ইজ ইন্ট্রোডিউস অ্যালং উইথ দ্য ইনার্ট গ্যাস, মানে ওই গ্যাসের ভিতরে যে দিলাম সেটার সাথে হ্যালোজেন গ্যাস দিতে হবে, এবং the accelerated inner gas give ions collide with the halogen gas। মানে আয়নের দ্বারা, পার্টিকেলের দ্বারা বা বিকিরণের দ্বারা যে আয়ন হচ্ছে সেই আয়ন চলার সময় হ্যালোজেনের সাথে সংঘর্ষ হয়ে আবার আয়নাইজেশন হবে। এই আয়নাইজেশন যখন হবে তখন ওইখান থেকে যে ইলেকট্রন পাওয়া গেল সেই ইলেকট্রন এসে ওই ভারী পজিটিভ আয়নের সাথে মিশে ভারী পজিটিভ আয়নকে নিষ্ক্রিয় করে দিবে। আর হ্যালোজেন থেকে যে পজিটিভ আয়ন পাওয়া গেল সেটা তুলনামূলকভাবে অনেক হালকা, সেটা খুব দ্রুত ক্যাথোডে চলে যাবে। আর যেটা গ্যাস থেকে যেটা পাওয়া গেছে ভারী, সেটাকে নিষ্ক্রিয় করে দিবে হচ্ছে হ্যালোজেন থেকে যে নেগেটিভ আয়ন পাওয়া গেছে সেটা। এইভাবে এই যে গ্যাসের যে স্তর তৈরি হয়ে গেছে ক্যাথোডের অ্যানোডের চারপাশে সেটাকে খুব দ্রুত নিষ্ক্রিয় করা যায়, এবং এই পদ্ধতিকে বলা হয় সেলফ কুইন্সিং মেথড। ফেড গ্যাসেস, এখানে কথা আর কি বলবো, সময় আর আমার মাত্র 2 মিনিট 50 সেকেন্ড আছে। Gases used in the Geiger tube must meet some of the same requirements as proportional counter। এর মধ্যে এইগুলো গ্যাস রাখতে হবে। আর uses of GM tube, simple, low cost, easy to operate, pulse type counter that records number of radiation events, all energy information is lost, no ability to spectroscopy, মানে আলাদা সেপারেশন করতে পারে না। Dead time greatly exceeds any other commonly used radiation detector। It has a high sensitivity but has a lower accuracy। সেন্সিটিভ খুব ভালো। এই যে কতগুলো যন্ত্র, এই যে জিএম টিউবের চিত্র এখানে দেওয়া আছে, অনেক সাইজের আছে, দেখো কতগুলো, অনেক জাতের আছে। নিউক্লিয়ার ফিজিক্সের এই যে এখানে ডেট টাইম গাইগার টিউব, এটা তো আমরা একবার বলছি, ডেট টাইম যে যাইতে যে সময় লাগে সেই সময়টা বাংলা এখানে বলা আছে। আর এই যে পজিটিভ আয়ন্সের একটা ম্যাক্স সৃষ্টি হবে, এটা যাইতে যে সময় লাগে দ্যাট টাইম ইজ ডেট টাইম। রিকভারি টাইম, যে সমস্ত পজিটিভ আয়ন রিলিজ না হওয়া পর্যন্ত গাইগার টিউব পরবর্তী পালস কাউন্ট তৈরি করার জন্য তৈরি হতে পারে না, অর্থাৎ আদি অবস্থায় ফিরে আসতে পারে না। সেহেতু আদি অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগে, এই সময়কে রিকভারি টাইম বলে। অর্থাৎ আবার সব পজিটিভ আয়ন শেষ, এখন আবার নতুন পার্টিকেল আসতে ডিটেক্ট করতে পারবে, এই সময়টাকে বলা হয় হচ্ছে রিকভারি টাইম। রিজলভিং টাইম, এটা বলে শেষ করে দিব, শেষ আমাকে করতেই হবে। কোন গাইগার টিউবে আয়োনাইজিং পার্টিকেলকে ডিটেক্ট করার পর সর্বনিম্ন যে সময় পরে দ্বিতীয় একটি আয়োনাইজিং পার্টিকেলকে ডিটেক্ট করতে পারে, এই সর্বনিম্ন সময়কে রিজলভিং টাইম বলা হয়। তাহলে ডেট টাইম, রিজলভিং টাইম, আরেকটা আছে আমরা রিকভারি টাইম, এই তিনটা একটু ভালো করে পড়ে নিবা, বইয়ের মধ্যে আছে, এইখানে বা নেটে সার্চ দিলে পাবা। আমাদের থ্যাংক ইউ স্লাইড আসছে, মানে আমরা শেষের দিকে চলে আসছি, আর বেশি ক্লাস নেই, তোমাদেরকে বিরক্ত করা হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, তবে তোমরা আসো এই জন্য আই এম গ্রেটফুল টু ইউ। যারা আসতেছে তারা ভালোই আসতেছে। তোমার নাদিয়া, আপনি তোমার ছেলে কোথায়? ছেলেকে আজকেও আনলা না, দাদুর কাছে দিয়ে রাখছো নাকি?
আফসা আক্তার আছে, রিফাত তানিয়া, আমাদের হাতে একেবারে সময় নাই, তো সবাই ভালো থাকো। জি স্যার, ওরে ক্লাস করা। হ্যাঁ, পরের ক্লাসে নিয়ে আসবো ইনশাল্লাহ, ওর দাওয়াত থাকলো নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ আচ্ছা থাকো। আশা করি আগামীকালকে ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।